বাংলা রাজনীতি জগতে এক নক্ষত্র পতান। ৮০ বছর বয়সে বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত। দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। ২১-এ একবার কোভিড হয়েছিল ২০২১-এ, এবং সেই কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে দফায় দফায় তিনি হাসপাতালে ভর্তি হন। গতকাল রাতে অবস্থার অবনতি হয়। আজ সকালে ব্রেকফাস্ট করেছিলেন পাম এভিনিউয়ের বাড়িতে। ব্রেকফাস্ট করার পর তারপর অসুস্থ বোধ করেন এবং বাম আমলের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রীর জীবনাবসান। পাম এভিনিউ থেকে রয়েছেন আমার প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। আমরা দেখছি আছে সকালেই খবর দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের মতো, এবং তারপর একের পর এক মানুষ আসছেন, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন। সবাই হয়তো সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত নন, তারা আসছেন মানুষটাকে শেষ শ্রদ্ধা জানাতে, শেষবারের মতো দেখতে। কারা রয়েছেন এখন ওখানে, তুমি কি দেখতে পাচ্ছ? দাদা, কিছুক্ষণ আগে তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন, তারপর থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও এসে একেবারে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। এবং এই মুহূর্তে তুমি তার পাম এভিনিউয়ের বাড়ির সামনে দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষের কিন্তু এখানে সমাগম হয়েছে। প্রত্যেকেই যে দলীয় কর্মী সমর্থক নয়, অনেকেই সাধারণ মানুষ আছেন, তারাও এই খবর পাওয়ার পরেই, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবর পাওয়ার পরেই তারা কিন্তু একেবারে তার পাম অ্যাভিনিউয়ের বাড়ির সামনে এসে জড়ো হয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তার নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে। এবং এখনও পর্যন্ত তার পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে আগামীকাল সকাল 11টার সময় প্রথমে তার নিথর দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়, তারপরে সেখান থেকে আইন করবেন, এবং তারপরে যেহেতু তিনি দেহ দান করার অঙ্গীকারবদ্ধ হয়েছেন, ফলে তারপরেই একেবারে তার দেহ দান করা হবে হাসপাতালে। সব মিলে এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। সেখানে প্রচুর সাধারণ মানুষ রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা তো রয়েছেন, সেখানে প্রচুর সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি। একেবারে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, তারকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এখানে তারা এসছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের খবর কি চলে এসছেন? আমাদের স্বপ্নের ফেরিওয়ালা চলে গেলেন। এই জীবনে, এই বাস্তব সময়ে যুব সমাজের একজন প্রতিনিধি চলে গেলেন। শেষ হয়ে যাবে পশ্চিমবঙ্গটা। উনি যে সিঙ্গুর তৈরি করতে চেয়েছিলেন, সেই সিঙ্গুরটাকে গুমড়িয়ে মুচড়ে শেষ করে দিয়েছে। ভবিষ্যতে যে কী হবে কেউ বলতে পারবে না। আমাদের স্বপ্নের ফেরিওয়ালা চলে গেছে, আর কিছু বলতে পারবো না দাদা। যুব সমাজের চলে গেল, আইকন চলে গেল, যুব সমাজের আইকন চলে গেল। আমাদের যুব সমাজ যে যাকে নিয়ে বাঁচবো, ভবিষ্যৎ বলতে গেলে বুদ্ধদেব ভট্টাচার্য যে স্বপ্ন দেখেছিল যুব সমাজকে, সেই যুব সমাজ আজকে ক্ষতিগ্রস্ত। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ খবর পেয়ে চলে এসেছেন, কিভাবে দেখেছেন তাকে? আমাদের ছোটবেলার স্বপ্ন, আমাদের কৈশোর থেকে, মানে আমরা খুব গ্রেটফুল যে আমরা আমাদের প্রাথমিক শিক্ষাটা বামফ্রন্ট আমলে শেষ করে ফেলতে পেরেছি, একজন শিক্ষিত শিক্ষামন্ত্রী, শিক্ষিত মুখ্যমন্ত্রীর আমলে। পরবর্তী সময়ে গিয়ে আমাদের যখন চাকরি বাকরির সময় এলো, তখন আনফর্চুনেটলি আমরা নিজেদের সেই জায়গাটা হারিয়ে ফেলেছিলাম। আমাদের গুরুজনদের কিছু মানে পারিবারিক এবং পাড়া প্রতিবেশীর আবেগের জায়গা, যে আবেগের জায়গা থেকে বহু দূর থেকে যারা হয়তো এখনো সক্রিয় রাজনীতিতে, যাদের সঙ্গে কথা বললে ভেঙ্কটেশ্বর, তারা তাও হয়তো সক্রিয় রাজনীতিতে রয়েছেন, ছাত্র রাজনীতিতে রয়েছেন। আবার এমন মানুষও এসেছেন দেখছি যারা সক্রিয় রাজনীতিতে নেই এখন আর, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য নামটা রয়ে গিয়েছে, আর সেই নামের জন্যই শেষ একবার দেখতে এসেছেন তাকে। কারণ তিনি ছিলেন যেন একজন চুম্বকের মতো, ক্ষমতায় যখন ছিলেন তখনও, আবার যখন সিংহাসনচ্যুত তখনও। ব্রিগেডে বেশ কয়েক বছর ধরে বামেদের তিনি মুখ, তখনও স্লোগান তুলেছেন, কর্মী সমর্থকরা গলা ছেড়ে গলা মিলিয়েছেন তার সঙ্গে। সেই অধ্যায়ের অবসান হলো। এবং রাজনৈতিক তিক্ততা কোথাও যেন শেষের দিকে শেষ হয়ে গিয়েছিল, তিক্ততা পার হয়ে এক অন্য সম্পর্ক তৈরি হয়েছিল বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে। বেশ কয়েকবার গিয়েছেন পাম এভিনিউয়ের বাড়িতে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শুনে ছুটে গিয়েছেন হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়, খোঁজ নিয়েছেন চিকিৎসকদের কাছে। আজ যখন প্রয়াত হওয়ার খবর পেলেন, এলেন
পাম এভিনিউয়ের বাড়িতে, এবং তারপর বেরিয়ে বলছিলেন যে তার সঙ্গে কতবার কত রকম কথা হয়েছে সেই সব কথা। আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। দীর্ঘদিন একসঙ্গে কাজ করে এসেছেন, বাম রাজনীতি ছাত্র জীবন থেকে করে এসেছেন, যারা সঙ্গে ছিলেন আজ সঙ্গী হারা তারা। ছিলেন, তাও এই জীবন যুদ্ধ ছিলেন, লড়ছিলেন, চিকিৎসকরা চেষ্টা করছিলেন। আজকে সকালে হঠাৎই তার এই সময় অসুস্থতা জীবনে স্বাভাবিক দিন অসুস্থ হন, চিকিৎসকরা আসেন, চিকিৎসকরা চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। তার প্রয়াত হওয়ার খবরটা সবার কাছে খুবই শোকাবহ এবং দুঃখজনক। বছর চলে গেল, খুবই অসুবিধা হচ্ছে। আমি বসে থেকে খবরটা পেয়ে উঠে দাঁড়াতে পারছিলাম না, অনেকক্ষণ সময় বসে থাকতে হয়েছে। বুদ্ধদা চলে যাওয়াটা এটা শুধু সিপিআইএম এর ক্ষতি না, বা এটা পশ্চিমবঙ্গের ক্ষতি না, সারা ভারতবর্ষের একটা। বুদ্ধদাকে যদি বলতে হয় তাহলে উনি বলতে হয় ওনার মতন কোনো সৎ রাজনৈতিক নেতা খুঁজে পাওয়াটা খুব কঠিন। রাজনীতির ক্ষেত্রে বুদ্ধদার ব্যক্তিগত জীবন, বুদ্ধদার প্রশাসনিক জীবন, বুদ্ধদার পারিবারিক জীবন, সব কিছু থেকে অনেক কিছু শেখা আছে। সাংস্কৃতিক জীবন, বুদ্ধদার সঙ্গে আমাদের একটা বিরাট পারিবারিক সম্পর্ক ছিল। উনি যখন মন্ত্রী ছিলেন না তখন আমাদের বাড়িতেই থাকতেন, আমার এই পাশের ঘরেই থাকতেন। সেটা নিয়ে অনেক ইতিহাস আছে। বুদ্ধদাকে প্রথম আমি দেখি 1968 সালে গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রথম যে রাজ্য সম্মেলন হয়েছিল, সেই সম্মেলন থেকে উনি ডিওয়াইএফআই এর সাধারণ সম্পাদক হয়েছিলেন। তারপরে তিনি দার্জিলিং জেলার পার্টি দেখতেন, নকশালপন্থী আন্দোলনের সময়তে, গোর্খাল্যান্ড আন্দোলনের সময়তে, কামতাপুরী আন্দোলনের সময়তে, এইরকম একটা অস্থির পরিস্থিতির সময় উত্তরবঙ্গকে কিভাবে একটা সুস্থ রাজনীতিতে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারেও কিন্তু বুদ্ধদার একটা বিরাট প্রয়াস ছিল। এবং এই সমস্ত সমস্যাগুলিকে কত ধৈর্য ধরে নিরসন করতে হয় সেটাও কিন্তু আমরা বুদ্ধদার কাছ থেকেই আমরা শিখেছি। সেই জন্য আমি ভীষণভাবে আমরা একেবারে রিক্ত হয়ে গেলাম। যাকে নিয়ে আমাদের সবচেয়ে বেশি গর্বের, তিনি আজকে নেই। এই যে একটা শূন্যতার সৃষ্টি হলো, এটা পূরণ করা কঠিন। আমরা সেই গাড়ি সববাহী শকট দেখতে পাচ্ছি, কিছুক্ষণ পরে তাকে পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে। সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সরাসরি পাম এভিনিউয়ের সামনে থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, তারা জানাতে পারবেন। ভিতরে প্রস্তুতি চলছে, বাড়ির ভিতরে, ফ্ল্যাটের ভিতরে প্রস্তুতি চলছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু নাম যখন বুদ্ধদেব ভট্টাচার্য, কোথাও যেন রাজনীতির ঊর্ধ্বে উঠে তাকে শ্রদ্ধা জানান সবাই। গভীর শোক প্রকাশ করছি, প্রণাম জানাচ্ছি তাকে। তার স্মৃতি অটুট থাকবে। তার কিছু নীতি, তার কিছু পদক্ষেপকে কখনো সাংবাদিক হিসাবে, কখনো রাজনীতির মঞ্চ থেকে কড়া সমালোচনা করেছি। বুদ্ধবাবু সঠিক ভাবনা,
কিন্তু ভুল প্রয়োগ কৌশল, এর জন্যই ট্র্যাজিক নায়ক হিসেবে বাংলার ইতিহাসের পাতায় চিরদিন তার উল্লেখ থাকবে। বুদ্ধদেব ভট্টাচার্য একজন সত্যিকারের ভালো মানুষ ছিলেন এবং আমি তার সঙ্গে দীর্ঘদিন বিধানসভায় থেকেছি, কাজ করেছি। তিনি যখন নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন তখন আমি তার সঙ্গে কাজ করেছি। কাজের প্রতি তার অভূতপূর্ব নিষ্ঠা ছিল। যারা বিরোধী তার কাছে গেলে কখনো তিনি মুখ ফিরিয়ে নিতেন। অবসর গ্রহণের পর থেকেও তিনি যে জীবনযাপন করেছেন তাও রাজনীতিবিদদের কাছে যথার্থভাবে শিক্ষণীয়। আমিও দেখেছি যে মমতা ব্যানার্জি, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনিও বুদ্ধদেববাবুর বাড়িতে মাঝে মধ্যে ছুটে ছুটে পৌঁছে গিয়েছে। কিন্তু বুদ্ধদেববাবুর মৃত্যু সত্যিকারই একটা রাজনীতিতে খুব বড় ক্ষতি।